ভাইজাগ আরাকু চিত্রকূট ভ্রমণের আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ভিডিওর লিংক ওপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। অনুরোধ করব সেই ভিডিওটাও দেখার। এই পর্বে থাকছে কিরণডুল এক্সপ্রেসে ভাইজাগ থেকে আরাকু যাওয়া, তার সাথে প্রথম দিন আরাকুর কিছু সাইট সিন ঘুরে দেখার অভিজ্ঞতা। আজ 7ই অক্টোবর সকাল 6:50 ভাইজাগ কিরণডুল এক্সপ্রেসে ভাইজাগ থেকে আরাকু যাচ্ছি আমরা। ট্রেন প্রায় 45 মিনিট দেরিতে ছাড়ল। বিশাখাপত্তনম স্টেশন ছেড়ে ট্রেন এগোতেই সবুজ ক্যানভাস ফুটে উঠল জানলার বাইরে। কিরণডুল এক্সপ্রেসে এক্সিকিউটিভ ভিস্তাডোম কোচে সিট বুক করেছি আমরা। এই ট্রেনে দুটো এক্সিকিউটিভ কোচ আছে, EV1, EV2। আমাদের সিট EV1-এ। এক্সিকিউটিভ কোচগুলোর ছাদ গ্লাস ফাইবারের, আর জানলার গ্লাসগুলো অনেক বেশি বড়, ফলে বাইরের দৃশ্য ও পরিবেশ অনেক বেশি উপভোগ্য। দূরের নীলচে পাহাড়ের সারি, তার পাদদেশে তাল ও কলা গাছের বাগান, শস্য শ্যামলা ধানি জমি, আর মাঝে মাঝেই সেই সবুজ প্রান্তরে দেখা মিলছে ফিঙে, মাছরাঙা, নীলকণ্ঠ, সাদা বকের, কখনো একা কখনো বা দল বেঁধে। বাইরের দৃশ্য যতই সুন্দর হোক, সবার আগ্রহ কিন্তু পাহাড়ি টানেলের মধ্যে দিয়ে কখন ট্রেন যাবে তাই নিয়ে। কিছুক্ষণের মধ্যেই পাহাড়গুলো রেল লাইনের একদম কাছে এগিয়ে আসতে থাকলো। বুঝলাম টানেল আসতে চলেছে, তাই কমন গ্যালারিতে চলে এলাম। এক্সিকিউটিভ কোচ EV1 ও EV2 এর সাথে একটা কমন গ্যালারি আছে, যেটা পুরোটাই কাছে ঘেরা, যাতে বাইরের দৃশ্য আরো ভালোভাবে দেখা যায়। ট্রেন প্রবেশ করলো প্রথম টানেলে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়, ভীষণ রোমাঞ্চকর। ছোটরা তো বটেই, সাথে বড়রাও ভীষণভাবে উপভোগ করছিলাম। অনেক বাঙালি কো প্যাসেঞ্জার ছিলেন, সবাই মিলে যেন এক বড় পরিবার হয়ে গেছিলাম। প্রত্যেক টানেলের প্রবেশপথের ওপরে এইভাবে টানেলের নাম্বার ও দৈর্ঘ্য লেখা আছে। আরও একটা টানেল। কখনো ট্রেন লাইনের একদম পাশে বা কখনো দূরে পাহাড়ের গায়ে গায়ে বয়ে চলেছে খরস্রোতা ঝর্ণারা। বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি যাওয়ার প্রায় 130 কিলোমিটার এই রেলপথটি ভারতের পূর্ব উপকূল রেলওয়ের অংশ। ভারতের অন্যতম সুন্দর এই রেলপথ পর্যটকদের মধ্যে জনপ্রিয় তার অসাধারণ পাহাড়ি দৃশ্য, সবুজ উপত্যকা, টানেল ও ঝর্ণার মনোরম দৃশ্যের জন্য। রেলপথটি প্রধানত ব্যবহৃত হয় পণ্যবাহী রেলগাড়িতে এই অঞ্চলের খনিজ পরিবহনের জন্য। এই 130 কিলোমিটার পথ কিরণডুল এক্সপ্রেসে অতিক্রম করতে সময় লাগে 5-6 ঘন্টা। কিন্তু এই রেলপথ বেশ দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে। মাঝে মাঝেই ধস ও মালগাড়ির খারাপ হওয়া তো থাকেই, সাথে থাকে রেল লাইনের কাজ, তাই অনেক সময় আরও বেশ কিছুটা সময় লেগে যায়। তবে বিরক্তি আসে না, মনে হয় গাড়ি যত ধীরে চলে ততই ভালো। এখানে রেল স্টেশনগুলো খুব নির্জন, তাই সঙ্গে পর্যাপ্ত খাবার, জল ও প্রয়োজনীয় ওষুধ রাখতে হবে। পুজোর সময় গেছি, তাই রেল লাইনের ধারে বেশ কিছু কাশফুল চোখে পড়ল। হঠাৎ দেখি রেল লাইন ধরে আমাদের ট্রেনের পেছনে ছুটে আসছে একদল বাদর। পাহাড়ের এই অংশে বেশ ঘন জঙ্গল, কখনো টানেলের মধ্যে দিয়ে, আবার কখনো একদিকে পাহাড় অন্যদিকে নদী উপত্যকাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে আমাদের ট্রেন। একটা টানেল থেকে বেরিয়ে আরেকটা টানেলে প্রবেশ করলাম। আমরা এখন বোরাগুহালু স্টেশনে।
আরাকুর বিখ্যাত টুরিস্ট স্পট বোরা কেভস এখান থেকে পায়ে হেঁটেই যাওয়া যায়। আরাকু ঘুরতে আসা অনেকেই এই স্টেশনে নেমে যান, তবে আমরা নামবো আরাকু ভ্যালি স্টেশনে। শুনেছি বোরা গুহালু থেকে আরাকু স্টেশন অব্দি পথ আরো অনেক বেশি সুন্দর। কোনটা ঠিক, বোরা গুহালুতে নামা নাকি আরাকুতে নামা, এই নিয়ে বেশ কিছু মিথ অ্যান্ড ফ্যাক্টস আছে। সেই নিয়ে একটা ডিটেলড ভিডিও থাকবে এই ভ্রমণ সিরিজের একদম শেষ পর্বে। তাছাড়া সেই পর্বে থাকবে আরও বেশ কিছু প্রয়োজনীয় তথ্য। পর্বগুলো যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব। বোরা গুহালু স্টেশন ছাড়ার পর আরও বেশ কিছু টানেল ও সেতু পার করে ক্রমশ পাহাড়ের ওপর থেকে নিচে সবুজ উপত্যকায় নেমে এলো আমাদের ট্রেন। উপত্যকার মধ্যে দিয়ে ট্রেন সর্পিল গতিতে চলেছে। বহুবার ট্রেনকে 180 ডিগ্রি বেঁকতে দেখলাম। একবার বাম দিকে তো একবার ডান দিকে বেঁকতে বেঁকতে এগিয়ে চলল। এই দীর্ঘ যাত্রাপথে প্রায় 50টির বেশি টানেল ও 80টিরও বেশি ব্রিজ পেরোতে হয়। স্টেশনে নেমেই দেখা হলো মা দুর্গার সাথে। আরাকু স্টেশনে একটা ছোট্ট সার্বজনীন দুর্গাপুজো হয়েছে। আমাদের ইচ্ছা ছিল আজ কাতিকি ঝর্ণা, কফি প্ল্যান্টেশন, বোরা কেভস ও গালিকন্ডা ভিউ পয়েন্ট ঘুরে দেখার। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট, তাই সময়ের টানাটানিতে সবকিছু ঘুরে দেখতে পারবো কিনা জানি না। স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই এলাম লাঞ্চ করতে রয়্যাল দরবার রেস্টুরেন্টে। আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। দুটো খাবারেরই স্বাদ ভালো। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো মানের রেস্টুরেন্টের একটু অভাব আছে এখানে, তবে স্টেশনের কাছে ভালো মানের খাবার এই রয়্যাল দরবার রেস্টুরেন্টেই চোখে পড়েছিল। লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম কাতিকি ঝর্ণার দিকে। নতুন রাস্তা তৈরি হয়েছে, তবে তার উদ্বোধন এখনো হয়নি, তাই আমরা পুরনো রাস্তা ধরেই এগিয়ে চললাম। কাতিকি ঝর্ণা দুভাবে যাওয়া যায়। বোরা কেভসের দিক থেকে যেতে একটি নির্দিষ্ট জায়গার পর আলাদা জিপসি গাড়ি ভাড়া করতে হয়। তা সত্ত্বেও অনেকটা রাস্তা জিপসি থেকে নেমে ট্রেকিং অবধি পায়ে হেঁটে যেতে হয়। রাস্তার অবস্থাও ভালো নয়। আবার জিপসি গাড়িতে নির্দিষ্ট সংখ্যক পর্যটক না থাকলে গাড়ি ছাড়বে না, না হলে একাই পুরো ভাড়া দিয়ে গাড়ি বুক করতে হবে। আমরা স্টেশনের দিক থেকে যে পথে যাচ্ছি সে পথে আলাদা জিপসি গাড়ি নিতে হয় না। রাস্তার অবস্থাও ভালো। আপনার নিজস্ব গাড়ি ট্রেকিং রুট শুরু হবার মুখ পর্যন্ত পৌঁছে দেবে। গাড়ি চলল পাহাড়ি পথের বাঁকে বাঁকে। চোখ জুড়ানো সবুজ উপত্যকা, ছোট ছোট পাহাড়ি গ্রাম, ঢেউ খেলানো পাহাড়ের সারি, দূরের ট্রেন লাইন আর হিমেল বাতাস শরীর ও মনের ক্লান্তি এক নিমিষে উধাও করে দিল। পাহাড়ের একটা বাঁক ঘুরতেই দূরে দেখা গেল কাতিকিকে। আমরা পৌঁছে গেছি। এখান থেকেই শুরু হয় কাতিকি ট্রেকিং। জায়গাটার বাদিক দিয়ে গেছে ট্রেন লাইন। বেশ কিছু খাবারের দোকান রয়েছে। চা, পকোড়া, চিকেন কাবাব, বাঁশপোড়া মুরগি মিলবে এইসব দোকানে। ট্রেকিং করতে না পারলে এখান থেকেই ঝর্ণা দেখে নিতে পারেন। আমরা ট্রেকিং শুরু করলাম। এইভাবে পাথরের সিঁড়ি করা আছে। বোরা গুহার থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই কাতিকি ঝর্ণা 50 ফুট ওপর থেকে নিচের খাদে সশব্দে ঝাঁপিয়ে পড়ছে। ঝর্ণার উৎস এলাকার অন্যতম প্রধান নদী গোস্তানি। তিনটে ধাপে ভিউ পয়েন্ট আছে ঝর্ণা দেখার জন্য। আমরা প্রথমে এলাম একদম ওপরের ধাপে। ঝর্ণা থেকে আসা জলে পা ভিজিয়ে পাথুরে পথ বেয়ে ঝর্ণার একদম কাছে যাওয়া যায়। পাশে রেলিং করা আছে। অনেকে স্নানও করছেন, তবে জায়গাটা বেশ পিছল।
এবার এলাম দ্বিতীয় ধাপে। ঝর্ণার একদম মধ্যে এসে দাঁড়ালাম। এটা তৃতীয় ধাপ বা সবচেয়ে নিচের ধাপ। ঘন জঙ্গলের মধ্যে এই ঝর্ণার রূপের প্রেমে পড়তে আপনি বাধ্য। কাতেকি ঝর্ণাকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম আরাকুর কফি প্ল্যান্টেশনের উদ্দেশ্যে। বেশ বেলা গড়িয়েছে, সাথে আকাশেও মেঘ। আজ কতটা ঘুরে দেখতে পারবো জানি না। দেখতে দেখতে 2-4 ফোঁটা বৃষ্টিও শুরু হলো। আমরা চলে এসেছি কফি প্ল্যান্টেশনে। জায়গাটা ভীষণ সুন্দর। চারিদিকে বড় বড় গাছ, আর তার গা জড়িয়ে উঠেছে গোলমরিচের লতা। আর সেই গাছের নিচেই কফি গাছের চাষ। এখানে কফির সাথে সাথে গোলমরিচেরও চাষ হয়। চারিদিকে বড় বড় গাছের কারণে সূর্যের আলো কম প্রবেশ করে, তাই দিনের বেশিরভাগ সময়ই অন্ধকারাচ্ছন্ন আর স্যাঁতস্যাঁতে থাকে। আরাকুতে প্রধানত কম অ্যাসিডযুক্ত আরাবিকা কফির চাষ হয়। স্থানীয় আদিবাসীদের দ্বারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা এই কফি আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়। প্ল্যান্টেশনের নিজস্ব দোকান থেকে তাজা কফির গুঁড়ো কিনলাম। গেটের বাইরে প্রচুর দোকান আছে, সেখানে কফি ছাড়াও স্থানীয় নানা মশলা ও জড়িবুটি পাওয়া যায়। এটা গালিকোন্ডা ভিউ পয়েন্টের পার্কিং এরিয়া। আবহাওয়া খারাপ থাকায় আমরা আজ আর গালিকোন্ডায় দাঁড়াবো না। আগামীকাল গালিকোন্ডার ওপর দিয়ে ঘুরতে যাব, তখন দেখে নেব। ওদিকে বোরা কেভস বন্ধ হওয়ারও সময় হয়ে আসছে, তাই এগিয়ে চললাম বোরা কেভসের দিকে। বোরা কেভস বিকেল 5টার পর আর ঢোকা যায় না। এসে পৌঁছালাম বোরা কেভসের পার্কিং চত্বরে। এখানে গাড়ি রেখে পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে। পথের দুপাশে হরেক রকম পসরা সাজিয়ে বসেছে স্থানীয় মানুষ। এবার টিকিট কাটার পালা। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। প্রথমে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হয়। 2003 সালে এই সিঁড়ি তৈরি হয়। নামার সময় বাদিকে চোখে পড়ল গোস্তানি নদী। আমরা গাইড নিয়েছিলাম। গাইড ছাড়া নিজেরাও ঘুরে দেখতে পারেন, তবে গাইড সাথে নিলে জায়গাটার সম্বন্ধে ভালোভাবে জানা যায়। আমরা গুহার প্রবেশদ্বারে। আমাদের গাইড বোরা কেভসের ইতিহাস, গঠনশৈলী, ভৌগোলিক অবস্থান সম্বন্ধে বলছিলেন। এই গুহা প্রায় 150 মিলিয়ন বছর প্রাচীন। এটাই গুহার প্রাচীন ও প্রাকৃতিক প্রবেশদ্বার। 1971 সালের আগে এখান থেকে দড়ি বেয়ে গুহায় নামতে হতো। পরবর্তীতে কৃত্রিমভাবে গুহার ছাদ ফাটিয়ে এই পথ তৈরি করা হয়, যা এখন পর্যটকরা ব্যবহার করেন। স্থানীয় লোককথা অনুযায়ী আদিম যুগে এক গরু জঙ্গল পথে চলতে চলতে গুহার মুখ দিয়ে ভেতরে পড়ে যায়। পরে তার দেহ ভেসে আসে পার্শ্ববর্তী নদীতে। এই ঘটনা থেকে সেখানে গুহার উপস্থিতি সম্বন্ধে তখনকার মানুষ জানতে পারে। গরু ভেসে আসা নদীর নাম হয় গোস্তানি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 705 মিটার উচ্চতায় অবস্থিত এই গুহা প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বোরা গুহা জনপ্রিয় তার স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট গঠনের জন্য। গুহার ভেতরে চুনাপাথরের বিভিন্ন গঠন ও আকৃতির অবয়ব তৈরি হয়েছে। গাইড টর্চের আলোয় দেখানোর চেষ্টা করছেন কিভাবে এখানে গুহার ওপর দিয়ে বয়ে চলা গোস্তানি নদীর জল গুহার ভেতর চুয়ে নামছে। এখানে গুহার মেঝের কাছে একটা সরু পথ আছে নদী অববাহিকা অবধি। 1971 সাল অবধি গুহায় নামার জন্য ব্যবহৃত দড়ি আজও আছে।
গ্রানাইট পাথরে গঠিত গুহার দেওয়াল অন্ধকারে যা তারার মতো চকমক করছে। গুহার ছাদ থেকে প্রায় সর্বত্রই জল পড়ে, তাই অন্ধকার গুহার ভেতর স্যাঁতস্যাঁতে আর ঠান্ডা। এখানে দেখলাম নতুন নতুন স্ট্যালাগমাইট এখনো কিভাবে গঠিত হচ্ছে। এই জায়গায় গুহার ওপরে কোনো জলের উৎস না থাকা সত্ত্বেও যুগের পর যুগ ধরে অনবরত জল পড়ে চুনাপাথরের এমন আকার নিয়েছে যা মানুষের ব্রেনের অবয়ব বলে মনে হয়। গুহার ঠিক এই জায়গায় ছাদের ওপর দিয়ে গেছে রেল লাইন। গুহার মেঝে থেকে ছাদের উচ্চতা 70 ফিট। তার উপরে আছে 100 ফুট উঁচু মাটি ও পাথরের আস্তরণ। তার ওপরে আছে রেল লাইন। গুহার আরো গভীরে এগিয়ে চলেছি আমরা। এখানে দুটো পাহাড় প্রায় জোড়া লেগে গেছে। চারিদিক থেকে প্রচুর জল পড়ে ভিজে যাওয়ার উপক্রম। প্রাকৃতিকভাবে তৈরি শিব দুর্গা থেকে কার্তিক গণেশ আরো নানা রকম অবয়ব পাথরের গায়ে সুস্পষ্ট। শুধু বিভিন্ন গঠন নয়, জল পড়ে পাথরের রঙেও এসেছে বৈচিত্র্য। সংকীর্ণ গুহাপথ পাশ দিয়ে বয়ে চলেছে তীরে জলস্রোত। এই গুহায় একসময় বাস করত আদিম জনজাতির মানুষ। যেখান থেকে টিকিট কেটেছিলাম তার ঠিক 250 ফুট নিচে এখন আমরা। চারিদিকে চামচিকের আওয়াজ। এখানে জলধারার নিচে মাটি সম্পূর্ণ হলুদ, কারণ মাটিতে সালফারের উপস্থিতি। তবে স্থানীয় লোক কথা, এখানে শ্রী রামচন্দ্র ও মাতা সীতা হলুদ মাখতেন। দুটো আলাদা আলাদা পাহাড় যুগের কালক্রমে জুড়ে গেছে, সেই বিভাজন রেখা এখনো স্পষ্ট। এই দুটো পাহাড় লব ও কুশ নামে পরিচিত। জল পড়ে তৈরি হচ্ছে ছোট্ট জলাশয়। এরকম জলাশয় গুহার মধ্যে অনেক কটাই আছে। এবার ফিরে চললাম আমরা। বোরা কেভসের বাইরে এসে শ্রী আঞ্জনেয়া স্টল থেকে বাঁশপোড়া মুরগি খেলাম। আমরা যাওয়ার সময় অর্ডার করে গেছিলাম, খুব ভালো বানিয়েছিলেন। তারপর আশপাশের দোকানগুলোর থেকে বেশ কিছু কেনাকাটা করে রিসোর্টের পথ ধরলাম। আমরা ছিলাম অনন্তগিরি হারিতা হিল রিসোর্টে, যা গালিকোন্ডা ভিউ পয়েন্টের একদম কাছে। সারাদিনের ক্লান্তির পর রুমে ঢুকেই মন চাঙ্গা হয়ে গেল। সদ্য রিনোভেট করা এই রুমে আমরাই দ্বিতীয় অতিথি। অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঘর। টিভি, ওয়ার্ড্রব, লাগোয়া ড্রেসিং টেবিল, রাইটিং টেবিল, চেয়ার, প্রয়োজনীয় সবকিছু আছে। ঘরের সাথে আছে লাগোয়া ব্যালকনি, দিনের বেলা যেখান থেকে পাহাড় দেখা যায়। বাথরুমটাও অনেক বড় আর বেশ সাজানো। টয়লেটারিজও দিয়েছেন ওনারা। এবার ডিনার করে শুয়ে পড়ার পালা। কাল আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। যাব নতুন এক জায়গায়, থাকছে আরো চমক। কোথায় যাচ্ছি জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য।